দর্শক স্বাগত জানাচ্ছি টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের বিশেষ আয়োজন টিবিএন স্পেশাল অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা বিশেষ পরিস্থিতিতে এই অনুষ্ঠানটি করছি, অর্থাৎ যখন মাস ডিপোর্টেশন শুরু হয়ে গেছে, অবৈধ যাদেরকে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট বলা হচ্ছে তারা বিশেষ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। অনেকে এই সময়টায় ভাবেন যে তারা কি ধরনের আইনি সহায়তা পেতে পারেন কিংবা কি সহায়তা তাদের জন্য অপেক্ষা করছে সেটি অনেকেই জানেন না, কোথায় গিয়ে সেটি খুঁজে পাবেন সেটিও অনেকের অজানা। তাই আমরা আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খুরবাইয়া রহমানকে। আমরা জানার চেষ্টা করব আসলে এই বিশেষ ধরনের পরিস্থিতিগুলোতে কি ধরনের সামাজিক এবং আইনগত সহায়তা অপেক্ষা করছে যাদেরকে বলা হচ্ছে অবৈধ অভিবাসী তাদের জন্য। খুরবাইয়া রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা জানি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত মাস ডিপোর্টেশন, যেটি তিনি বলছিলেন তার নির্বাচনী এজেন্ডায় বড় একটা প্রতিশ্রুতি ছিল, তিনি সেটি চালু করবেন এবং প্রথম দিন থেকেই তার দায়িত্ব নেয়ার। তিনি অনেকগুলো প্রায় ইমিগ্রেশন রিলেটেড 10টা এক্সিকিউটিভ অর্ডারে তিনি স্বাক্ষর করেছেন এবং মঙ্গলবার থেকে আমরা জানি নিউ ইয়র্ক সিটিতেও আইস এবং অন্যান্য বেশ কয়েকটি সংস্থা মিলে যারা বিশেষত অপরাধের সঙ্গে যুক্ত সেই সব অবৈধ অভিবাসীদেরকে ধরপাকড় করছেন। তবে এইসব ঘটনায় অর্থাৎ প্রথম দিন যে 20 জনকে আটক করা হয়েছিল তাদের মধ্যে 8 জনের কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকার এখন পর্যন্ত অফিসিয়াল রেকর্ড নেই, কিন্তু তারাও আটক হচ্ছেন। এই অবস্থায় বাংলাদেশি কমিউনিটি সহ যারা আছেন তারা জানতে চান কি ধরনের আইনগত সহায়তা তাদের জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি আমাদের ভিউ পয়েন্ট থেকে মানে একটা নন প্রফিট অর্গানাইজেশন বা সোশ্যাল অর্গানাইজেশনের আমরা যে প্রতিদিন যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছি বা প্রশ্নের সম্মুখীন হচ্ছি সেই আলোকে বলবো। সেটা হচ্ছে যে সবাই একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছেন যে আমি কি অ্যাকচুয়ালি ইলিগাল ইমিগ্রেন্ট কিনা, আনডকুমেন্টেড কিনা, আমি আনডকুমেন্টেড কিনা, আমি ইলিগাল ইমিগ্রেন্ট কিনা, আমাকে ধরবে কিনা, বা যদি ধরা পড়ি তাহলে কি হবে, আমি চলাফেরা কিভাবে করব, নানান ধরনের প্রশ্নের সম্মুখীন এখন আমরা সবাই। এবং আমাদের জন্য গত 2টা সপ্তাহ খুবই স্ট্রেসফুল ছিল এবং স্ট্রেসফুল সময় দিয়ে আমরা পার হচ্ছি, কারণ আমরা চাই না যে যারা অ্যাকচুয়ালি তৃণমূল পর্যায়ে আছেন তারা এই ধরনের বিপদের সম্মুখীন হন। সুতরাং আমাদের বেসিক কতগুলি জিনিস জানতে হবে যে যদি আমরা আনডকুমেন্টেড একজন হই, আনডকুমেন্টেড কে, যে হচ্ছে কিনা বর্ডার ক্রস করে এসেছেন বা কোনো ইন্সপেকশন ছাড়া আমেরিকাতে প্রবেশ করেছেন, তিনি আনডকুমেন্টেড। তারপরে ধরেন কেউ হয়তো ভ্যালিড ভিসা নিয়ে ঢুকেছেন কিন্তু ওভারস্টে করছেন, ফিরে যাননি, থেকে গেছেন, সেটা। আর একটা হচ্ছে যারা নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে এসছেন, লাইক F1 F2 নিয়ে ভিতরে ঢুকেছেন এবং তাদের স্ট্যাটাস হারিয়েছেন, মানে স্টুডেন্ট স্ট্যাটাসটা ওরা মেনটেন করে নেই, এখানে কাজবাজ করছেন, এরা সবাই কিন্তু ইলিগাল, হ্যাঁ, আনডকুমেন্টেড বা ইলিগাল ইমিগ্রেন্ট। মানে যারা বর্ডার পার হয়ে এসেছেন। আমরা জানি যে বর্ডার পার হয়ে আসার সময় বেশ কয়েকটি ওয়েতে তারা আসেন, যারা সেখানে সারেন্ডার করেন এবং প্রসেস মেনটেন করে ঢুকেন, তারাও কি আনডকুমেন্টেড, নাকি যারা কোনো রকম ডকুমেন্টেশন ছাড়াই আছেন কিন্তু বর্ডার ওই সময় বর্ডারে তারা জানতে পারেননি যে তারা আছেন, তাদের কথা বলছি? এরা সবাই আনডকুমেন্টেড এলিয়েন্স। তার কারণ হচ্ছে যে যদিও আমরা মনে করি যে পলিটিক্যাল অ্যাসাইলাম ইজ আ স্ট্যাটাস, কিন্তু পলিটিক্যাল অ্যাসাইলাম যখন সাবমিট করে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত ওরা ওয়ার্ক পারমিট হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই মানুষের হাতে তেমন কোনো কাগজ নেই বা সে বলতে পারবে না যে আমি ডকুমেন্টেড। ওকে, সো আমরা এখন যেটা আমাদের বিভিন্ন আইনি পরামর্শ যেটা পাচ্ছি, বিভিন্ন ল অফিসের সাথে আমরা কথা বলছি, সেটা হচ্ছে যে ম্যাস ডিপোর্টেশন যেটা, সেটা বেশিরভাগ ক্ষেত্রে টার্গেট করা হচ্ছে যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে, এবং আইসির কাছে সেই রকম একটা লিস্টও আছে, এবং সেইটা নিয়েই তারা বিভিন্ন ম্যাস ডিপোর্টেশন করতে চাচ্ছে, লাইক কোনো একটা কারখানায়, কোনো একটা কাজের জায়গায় যেখানে অনেকগুলি মানুষ একসাথে কাজ করছে, বা কোনো সময় স্কুলে। তো এই জায়গাগুলিতে যখন যেতে পারে তারা, সেখানে করণীয় কি থাকতে পারে এইটা নিয়ে আমরা আলাপ আলোচনা আগে একটু জানবো যে ক্রিমিনাল রেকর্ড নিয়ে যেটি কথা বলা হচ্ছে, আপনার নামে কেউ একজন শত্রুতাবশত কোনো একটা অভিযোগ করলো এবং তা আপনাকে গ্রেপ্তার করা হলো, অ্যারেস্ট করা হলো, সেটি কি ক্রিমিনাল রেকর্ড বলা হচ্ছে আইসের কাছে, নাকি আপনি কনভিক্টেড কিনা সেটি? জি, কনভিক্টেড হতে হবে। ওকে, হ্যাঁ, কেউ একজন
মানে বলে দিল যে আমি একটা ক্রিমিনাল, সেটা বললে কিন্তু কনভিকশন হবে না। কনভিকশন থাকতে হবে, পেপারে থাকতে হবে, বা সে যখন চলে আসছে একটা দেশ থেকে, সেখান থেকে হয়তো তার একটা ক্রিমিনাল রেকর্ড আছে যেটা আইসের হাতে আছে। এরা হচ্ছে ক্রিমিনাল। আর এখানে যদি কারো ক্রিমিনাল কোনো কিছু থেকে থাকে, সেই ক্ষেত্রে সেই রিপোর্টটাও আইসের হাতে আছে। মানে একটা ডকুমেন্ট না থাকা অবস্থায় তারা করছে না। বিপদটা কোথায় হচ্ছে? যখন একটা কয়েকজন এক জায়গায় কাজ করছে বা কয়েকজন এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে যদি কোনো আইএস কর্মকর্তা আসেন এবং সবাইকে একসাথে, উম, একজন হয়তো ওখানে আছেন যে Undocumented। আনডকুমেন্টেড প্লাস তার কনভিকশন আছে, তাকে ধরতে যে যদি আরো দু একজনকে নিয়ে যাওয়া হয় যাদের হয়তো আনডকুমেন্টেড কিন্তু তাদের ক্রিমিনাল রেকর্ড নাই, তাদের কি করবে? এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করেছে। তাহলে সেই ক্ষেত্রে তাদের করণীয় কি? আমরা জানি যে এই ধরনের সিচুয়েশনই হচ্ছে। যখন আপনি একটা ঘরে যাচ্ছে, সেখানে হয়তো একজন কনভিক্টেড আছেন যার ক্রাইম রেকর্ড আছে, কিন্তু তাকে ধরতে গিয়ে অন্যদের আইডি চেক করা হচ্ছে। সেখানে যখন দেখা যাচ্ছে অনেকে আছেন অ্যাসাইলাম সিক করেছেন কিংবা অন্য কোনো রাইট, আইনি প্রসেসে আছেন, তাদেরকেও আটক করা আটক হচ্ছে। করা হচ্ছে। তারা কি করবেন? তো প্রথম কথা হচ্ছে যে আনডকুমেন্টেড হলেও আমেরিকাতে কনস্টিটিউশনাল রাইট আছে। সেই রাইটটা হচ্ছে রাইট টু রিমেইন সাইলেন্ট, যে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। এখন আমি কয়েকটা জিনিস করতে হবে। একটা হচ্ছে যে পোলাইটলি বলতে হবে যে আমি এটা অ্যান্সার দিতে চাচ্ছি না, কারণ আহ, আমি যদি না দিতে চাই তারা আমাকে জোর করবে না। সুতরাং তারা আমাকে ধরেও নিয়ে যেতে পারে, কিন্তু আমি ওয়েট করব আমার লয়ারের জন্য। সুতরাং যারা আনডকুমেন্টেড আছেন তাদের জন্য আমি বলতে চাইবো যে এখনই, কারণ যেহেতু এই জিনিসটা ঘটছে এখন, আইনি সহায়তা নিন, পরামর্শ নিন, একজন লয়ারের নাম্বার আপনার হাতে রাখুন। তার কারণ হচ্ছে যে যে কোনো সময় এটা ঘটতে পারে, এবং তার জন্য আপনার আগেই তৈরি থাকতে হবে। এবং তৈরি থাকাটাই হচ্ছে যে লয়ারের শরণাপন্ন হন, তার কি অ্যাডভাইস হবে ওই সময় সেটা জানতে হবে। কিন্তু একসময় যখন কেউ কাউকে ধরে নেওয়া হচ্ছে, তখন অনেক সময় কেউ জানতে পারে না যে তাকে কোথায় ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আইসেরও একটা পোর্টাল আছে, একটা হটলাইন আছে, একটা ইমিগ্রেশনের একটা পোর্টাল আছে যেখানে আপনারা জানতে পারবেন যে ওনাকে কোথায় নেওয়া হচ্ছে। এটা একটা ইয়ে আছে যে ওর মাধ্যমে, এবং একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট সবসময় নিজের সাথে রাখা উচিত, যে যদি কোনোভাবে তাকে তুলে নেওয়া হয়, সে যেন একজনকে ফোন করে অন্তত জানাতে পারে যে তাকে আইস ধরে নিয়ে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে তার পরিবারটিকে যেন জানানো যায়, লয়ারকে জানানো যায় যে পরবর্তী স্টেপটা কি হবে। রাইট। তাহলে আমরা যে আইসের অর্থাৎ যাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি যখন অ্যাটর্নির কাছে যাবেন, সম্ভবত জানতে হবে আগে তিনি কোথায় আছেন। তারপরে তারা আইনি প্রক্রিয়ায় যাবেন। সেক্ষেত্রে যে পোর্টালে গিয়ে জানা যাবে সেটা তো অ্যাটর্নিরা জানেন, কিন্তু যারা নিজ উদ্যোগে কাজটি করতে চান তাদের জন্য যে পোর্টালটা আমরা আমি পোর্টালটা হচ্ছে HHHPS, তারপরে হচ্ছে লোকেটর, LOCATOR .ice.gov/ODLS/pound sign and then search. আমরা জানছিলাম আইনজীবীর শরণাপন্ন হতে হবে এইসব ক্ষেত্রে। আইনজীবী আসলে কি প্রক্রিয়ায় তাদেরকে বের করে আনা? যেহেতু আমরা বলছি অনেকে আছেন যারা অপরাধের সঙ্গে যুক্ত নন, তাদের কোনো ক্রিমিনাল হিস্ট্রি নেই, কিন্তু তারাও অনেক সময় অবস্থার পরিপ্রেক্ষিতে আটক হচ্ছেন। তাদেরকে বের করে আনার জন্য আইনজীবীরা কোন পদক্ষেপগুলো নেন? সাধারণত ডিটেনশনে থাকলে যখন আইনজীবী প্রথমেই ওনাদেরকে আইসের সাথে যোগাযোগ করবেন, জানাবেন যে আমি তার অ্যাটর্নি, এবং তারপরে প্রক্রিয়াটা শুরু করবেন। সুতরাং সেটা জানানোর জন্য আইনজীবীকে আগেই জানতে হবে, কারণ কেউ যদি পলিটিক্যাল অ্যাসাইলাম সাবমিট করে থাকে এবং সে যদি একজন আইনজীবীর মাধ্যমে করে থাকে, তাহলে পুরো ফাইলটাই ওই আইনজীবীর কাছে আছে। সুতরাং সে যখনই যোগাযোগ করবে ডিটেনশন সেন্টারের সাথে যে আমার ক্লায়েন্ট, এবং তার এই পর্যায়ে আছে, তার হয়তো একটা মাস্টার হিয়ারিং আছে সামনে বা ইন্ডিভিজুয়াল হিয়ারিং আছে, সুতরাং তাকে তোমরা এভাবে ধরে রাখতে পারো না, আনলেস দেয়ার ইজ এ ডিপোর্টেশন অর্ডার। তাকে এভাবে ধরে নিয়ে আটক করার কোনো রিজন নাই। তো সুতরাং এই ক্ষেত্রে অ্যাটর্নি হচ্ছেন সবচেয়ে বড় মানে উপায় বাতলাতে পারেন কি হবে। তো যদি কোনো সময় আইসের সামনাসামনি হয়ে যেতে হয় পথে ঘাটে, তখন ভয় পেলে চলবে না, শান্ত থাকতে হবে। শান্ত থেকে তার প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর কতটুকু দেওয়া যাবে? নাম জিজ্ঞেস করলে নাম বলতে পারবে, অ্যাড্রেস বলা যাবে,
কিন্তু কোনো ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন যদি করে সেটাকে সে বলতে পারে যে আমার রাইট আছে, আই ওয়ান্ট টু রিমেইন সাইলেন্ট, আমি এই ব্যাপারে কথা বলতে চাই না আমার আইনজীবী ছাড়া। আমার আইনজীবী তারা যদি আইডি দেখতে চায় সেটা তো দেখাতে হবে। আইডি দেখাতে পারে। আইডি তো ধরেন আমাদের স্পেশালি নিউ ইয়র্কে সবারই মোটামুটি স্টেট আইডি আছে এবং আইডিটা দেখালে কোনো অসুবিধা নাই, কারণ তাহলে তার অ্যাড্রেসটা ওখানে আছে, উনি যে এখানে নিউ ইয়র্ক রেসিডেন্ট এটা বোঝা যাবে। এবং একই সঙ্গে হয়তো আইডি দেখে আইসি আসলে বা তার ইমিগ্রেশন স্ট্যাটাসটা বের করে ফেলতে পারবে, সেটা একটা বিষয়। তবে সতর্ক থাকা সবচেয়ে জরুরি। জরুরি, এবং কোনো মিথ্যা ইনফরমেশন দেওয়া যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চুপ থাকতে পারবো কিন্তু আমি মিথ্যা ইনফরমেশন দিব না। সেটা চুপ থাকলে সে কিছু জোর করতে পারবে না এবং আপনি কোনো ভুল করছেন না। আপনি একটা কিছু বলে ফেললে ওটা আপনার রেকর্ডে চলে যাচ্ছে। সুতরাং কিছু না বলে শান্ত থাকতে হবে এবং ভয় পাওয়ার তো কিছু নাই। ভয় পাওয়ার আছে কিন্তু নিজেকে শান্ত রাখতে হবে এবং বলতে হবে যে আমার লয়ারই আমার পক্ষে কথা বলবেন, আমি কোনো কথা বলতে চাই না। এটুক বলার অধিকার কিন্তু সবারই আছে এবং এটা মনে রাখতে হবে। উম, আমাদের এখানে একটা সিটির একটা বড় আইনগত সহায়তা পাওয়া যায় হচ্ছে গিয়ে সেটা হচ্ছে অ্যাকশন এনওয়াইসি। অ্যাকশন এনওয়াইসি সমস্ত ইমিগ্রেন্টকে সাহায্য করছেন। এই মুহূর্তে তারা খুবই অ্যাক্টিভ। এটা 311 কল করে যদি অ্যাকশন এনওয়াইসি কে চাওয়া যায় তারা সরাসরি কানেক্ট করে দিবে। তারা একটা আইনি সহায়তা দিবে ফ্রি অফ কস্ট। সুতরাং এই নাম্বারটা রাখা দরকার। এখানে একটা 800 নাম্বার আছে, 1-800-354-0365। এই এই জিনিসগুলি যদি একটু নিজের হাতের কাছে রাখা যায় বা পরিবারের সাথে শেয়ার করা যায় তাহলে অনেকটাই কিন্তু আমরা বিপদমুক্ত থাকতে পারবো বলে আশা করছি। অর্থাৎ আমরা খুবই চমৎকারভাবে দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি, সেটা হলো যে কোথায় গেলে আপনি যখন বিপদে পড়েই গেলেন, আপনি যদি বিপদে পড়েই যান, তখন আসলে আপনি কোথায় গিয়ে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য সহায়তা চাইবেন। এবং একই সঙ্গে যদিও স্যাংচুয়ারি সিটি হিসাবে নিউ ইয়র্ক সিটি বলছে তারা সরাসরি সহযোগিতা করছে না, কিন্তু অনেক সময় যেখানে বড় ধরনের ক্রিমিনাল ধরতে যান তখন নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এনওয়াইপিডি থাকেন, কিন্তু সেটি দেখো আতঙ্কিত হওয়ার কিছু নেই। এবং কোনো অপরাধ না করলে সাধারণত যেটি ধরে নেওয়া হয় যে আপনি যদি কোনো অপরাধের সঙ্গে যুক্ত না থাকেন কিংবা কনভিক্টেড না হন, তাহলে আপনার অতিরিক্ত ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনার জন্য একজন অ্যাটর্নি ফাইট করবেন এবং সেই অ্যাটর্নির সঙ্গে যোগাযোগটা এখনই অনেকেই করে রাখতে পারেন, অর্থাৎ আগাম প্রস্তুতি। যদিও আইসি অভিযানগুলো অনেকটা ভোর রাতে হয়, 5টা 5:30। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে যদি বাড়িতে এসে নক করে, বাড়িতে এসে নক করলে উইদাউট যদি ওয়ারেন্ট আসে তাহলে দরজা খোলার কোনো প্রয়োজন নেই। তারা জোর করে ঢুকতে পারবে না এবং বাড়ির সবাইকে বলে দেওয়া দরকার যেন দরজাটা, ছেলেমেয়েরা অনেক সময় খুলে দিতে পারে, দরজাটা খোলা যাবে না আনলেস দের ইজ এ ওয়ারেন্ট ফ্রম দ্য জাজ। জাজের যদি নাম, কারণ তখন চাইতে হবে যে তোমার কাছে কি ওয়ারেন্ট আছে, যদি থাকে দরজার নিচে দিয়ে পাঠিয়ে দাও। দরজার হ্যাঁ, বা ছবি তুলে দেখতে হবে যে ওখানে কোনো জাজ সাইন করেছে কিনা। যদি আইস কোনো সাইন করে তাহলে সেটা হবে না। সুতরাং দরজা খোলাটা ম্যান্ডেটরি না, অত্যাবশ্যক। তবে যদি জাজের সাইন করা থাকে তখন অবশ্যই আপনাকে খুলতে হবে, না হয় সেটা আরেকটা ভায়োলেশন হবে যে আপনি সেটাকে অমান্য করলেন। এবং পরবর্তীতে যদি কোনো আপনাকে অ্যারেস্ট করতে চায় সেটার জন্য আলাদা একটি ওয়ারেন্ট আপনাকে দেখাতে হবে আপনার নামে, আপনার জন্ম তারিখ অনুযায়ী সেটি আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কিনা সেটাও কিন্তু আপনারা দেখতে চাইতে পারবেন। অর্থাৎ নানা ধরনের আইনি সহায়তা নিতে পারবেন। এবং নিউ ইয়র্ক সিটি $2 মিলিয়ন বরাদ্দ করেছে ইমিগ্রেশন নিয়ে কাজ করছে যে এজেন্সিগুলো, তারা যাতে এই ধরনের পরিস্থিতিতে পড়লে নন ইমিগ্রেন্ট যারা আছেন তাদেরকে কিভাবে হেল্প করতে পারেন। অর্থাৎ নানা ধরনের সহযোগিতা আছে, আপনাকে জানতে হবে আপনি কোথা থেকে সেটি পাবেন। আবার যদি এই আলোচনাটা আরেকটু চালিয়ে যেতে চাই, সেটা হলো আনডকুমেন্টেড কারা। তাদের ব্যাখ্যা বলছিলেন যারা স্টুডেন্ট হিসেবে এসেছে এবং এসে পরবর্তীতে পড়াশোনা কন্টিনিউ করেনি, কিন্তু তারা পড়াশোনা কন্টিনিউ করেনি, অন্য কোনো আইনি প্রক্রিয়ায় গেছে, তাহলে তো কোনো সমস্যা নেই। এখানে কয়েকটা জিনিস ভাবার আছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা F1 স্টুডেন্ট যারা আসেন তাদের খুব সীমিত কাজ করার একটা PPT-র মাধ্যমে ওপিটিটা হচ্ছে গিয়ে যখন পড়াশোনা শেষ হয় তখন সে 1 বছরের ওপিটি পায়, কিন্তু স্টুডেন্ট থাকাকালীনও 20 ঘন্টা করে সে কাজ করতে পারে লিগালি। তার বাইরেও মানুষ কাজ করে এখন, কিন্তু এটাতে কোনো অসুবিধা নেই। তারা অ্যাকচুয়ালি ভ্যালিড ভিসাতে আছেন এবং তাদেরকে ধরার কোনো কারণ নেই। মানে যদি তার কলেজ কিংবা ইউনিভার্সিটি থেকে কাজ করার অনুমতি থাকে, হ্যাঁ,
তখন তার কাজ করার রাইটস আছে কোনো আছে এবং কোনো অসুবিধা নেই। কিন্তু প্রবলেমটা হয় কখন? যখন দেখা যায় যে সে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ঢুকেছে। ঢোকার পরে সে স্টাডি কন্টিনিউ করেনি এবং সে কাজ করা শুরু করেছে। এরকম প্রচুর আছে, আমাদের নিউ ইয়র্ক শহরে আছে অনেকেই। তাদের কি অসুবিধা? তাদের অসুবিধাটা হচ্ছে যে সার্ভিসের কাছে তাদের অ্যাড্রেস থাকে এবং সার্ভিসে যখন সে ড্রপ করে, কোর্স ড্রপ করে, তখন তাকে টার্মিনেট করে ফেলা হয়। তো টার্মিনেশন থাকলে এই মুহূর্তে তারা কি করতে পারে? এই মুহূর্তে তারা রিইনস্টেট করতে পারে। মানে তারা আবার স্টুডেন্ট ভিসায় ফেরত যাওয়ার চেষ্টা করতে পারে বা তারা দেশের বাইরে যেয়ে F1 নিয়ে ঢুকতে পারে। আর যারা এখানে I-20 তে আছেন, মানে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তারা সবসময় I-20 এর একটা কপি সাথে ক্যারি করা উচিত। যদিও বা আপনি এই মুহূর্তে হয়তো আউট অফ স্ট্যাটাস আছেন, তবুও স্কুলের সাথে যোগাযোগ করেন যে আপনার রিইনস্টেট করা সম্ভব কিনা। এখন এই মুহূর্তে স্কুলরাও একটু সহৃদয় হচ্ছে, কিছু টাকা পয়সা দিয়ে আপনার স্টুডেন্ট ভিসাটা কন্টিনিউ করেন। সাথে I-20 টা অবশ্যই সাথে রাখতে হবে যেন আপনারা অযথা হয়রানির সম্মুখীন না হন। আরেকটা ক্যাটেগরি হচ্ছে ডাকা, যেটা ডাকা স্টুডেন্টরা তো অনেকেই আছেন এখানে, তাদের ওয়ার্ক পারমিট আছে। সুতরাং তাদেরও উচিত তাদের যে ডাকা কার্ডটা যেন সবসময় তারা সাথে রাখেন এবং যদি কোনো সময় আইসের সম্মুখীন হতে হয়, তখন ডাকা কার্ডটা দেখাতে হবে এবং তাদের যে ভ্যালিড একটা ভিসা আছে সেটা ওনাদের সাথে বলতে হবে। এবং একই সাথে যদি কেউ F1 স্ট্যাটাসটা কন্টিনিউ করছে এবং একই সঙ্গে হয়তো অন্য কোনো আইনি প্রক্রিয়ায় এখানকার আশ্রয় গ্রহণ করার কথা বলছে, তাহলে কি তাদের স্ট্যাটাস কোনো ওভারল্যাপ হয়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা? জিনিসটা একটু গ্রে এরিয়া আছে। তার কারণ হচ্ছে যে ২ টা স্ট্যাটাস একসাথে তো মেইনটেইন করা যায় না। তবে মানুষ অনেকে করেন যে কেউ হয়তো নিজে F1 এ আছেন, তার ডিপেন্ডেন্ট হয়তো F2 তে থেকে একটা পলিটিক্যাল অ্যাসাইলাম করছেন। ফর এক্সাম্পল আরকি। যদি করেন, সেই ক্ষেত্রে তো তার কেসটা পেন্ডিং। কেসটা চলছে, কোনো স্ট্যাটাস চেঞ্জ হয় নাই। সেই ক্ষেত্রে কিন্তু F1 কন্টিনিউড হচ্ছে। যদি সে স্টুডেন্ট স্ট্যাটাসটা মেইনটেইন করে। যে রেগুলার ক্লাসে যাচ্ছে, টিউশন ফি জমা দিচ্ছে, সার্ভিসে তার টার্মিনেশন হয়নি। সেই ক্ষেত্রে তার কোনো অসুবিধা নাই। তার কারণ হচ্ছে যদি একটা কেস পেন্ডিংও থাকে, যতক্ষণ পর্যন্ত ওটা ফাইনাল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না। আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা এখন পর্যন্ত দর্শকদেরকে সহায়তা নেওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছিলাম, NYC অ্যাকশন কিংবা একটা ICE হটলাইনে গিয়ে তারা আ জানতে পারবেন এবং একই সাথে অ্যাটর্নি তাদেরকে হেল্প করবেন। কিন্তু সামাজিক প্রতিষ্ঠান কিংবা রাজনৈতিক প্রতিষ্ঠান যারা আছেন, বিশেষ করে নিউ ইয়র্কে, তারা অনেকেই ভাবেন, আ যারা এই ধরনের সমস্যায় পড়ছেন, যে বাংলাদেশী কোনো প্রতিষ্ঠানে গিয়ে যদি এই ধরনের সহায়তাগুলো পাওয়া যায়, হুম। অর্থাৎ বাংলাদেশী কোনো সামাজিক সংগঠন, অনেকগুলো নন প্রফিট আ অর্গানাইজেশন আছেন, এনজিও টাইপের অর্গানাইজেশন আছেন, সেই সব প্রতিষ্ঠানগুলো কারা হতে পারেন যারা সহযোগিতা করতে পারে? তো আমার কাছে কয়েকটা লিস্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে যে ক্যাথলিক চ্যারিটিজ USA। এটা আমাদের নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় এদের ব্রাঞ্চ অফিস আছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চেই আমাদের বাঙালি ওয়ার্কার আছেন। সো এটা একটা হতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল USA, এলাইট, এলাইট হচ্ছে ফর্মালি আমেরিকান রেফিউজি কমিটি, এটাও আছে, এখানেও বাঙালি আছেন। তারপরে হচ্ছে ক্যাথলিক কনফারেন্স বিশপস, এটা এরাও আছে নিউ ইয়র্কে, এরাও দিচ্ছে সহায়তা। একটা ক্লিনিক আছে, ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক, তাদের কাছেও বাঙালি ওয়ার্কার আছেন। এছাড়াও আমাদের আছেন বিভিন্ন চার্চে এই হেল্পটা দেওয়া হচ্ছে। অ্যান্ড ডক্টরস উইদাউট বর্ডার, এখানে অনেক বাঙালি ডক্টরস অ্যান্ড লয়ার্স কাজ করছেন, তারাও এই আইনি সহায়তা দিচ্ছেন ফ্রি অফ কস্ট। সুতরাং এদের সাথে যোগাযোগ করলে ইমিগ্রেশন কোয়ালিশন যে আরেকটা অর্গানাইজেশন যেটা আমাদের জ্যাকসন হাইটে আছে, তারাও সহায়তা দিচ্ছেন। তারা সহায়তা দিচ্ছেন। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে রুবাই রহমান। কারণ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি এবং এই তথ্যগুলো আপনাদের দেওয়ার উদ্দেশ্যটাই হলো এটি, যে এই পরিস্থিতিতে অনেকে বুঝতে পারছেন না তিনি কি করবেন। কিন্তু তার মানে এই নয় যে এই তথ্য আছে, আপনার আইনি সহায়তা পাবেন, তার মানে আপনি যদি আগে অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, নতুন করে অপরাধ করবেন এবং অপরাধ কন্টিনিউ করবেন, নিউ ইয়র্কের আইনের ফাঁকটা জেনে নিয়ে আপনি আমেরিকার আইনের ফাঁকে আপনার যে অবৈধ অভিবাস হিসাবে সেটি কন্টিনিউ করবেন, সেটি আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো আপনি আইন মেনে চলুন, এদেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখুন এবং আপনার যে নাগরিক অধিকার, আপনি হতে পারেন নন ইমিগ্রেন্ট, কিন্তু আপনার আইনের প্রতি যে অধিকার আছে এদেশের আইনের, সেগুলো আপনি জেনে নিন, যাতে
অন্তত বিপদের সময় আপনি বুঝতে পারেন যে আপনি কি করবেন। অসংখ্য ধন্যবাদ দর্শক যারা সাথে ছিলেন তাদের সবাইকে। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।